প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হচ্ছে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 2 অর্থাৎ সেখানে তৃতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। মডেল সেট 2 দ্বিতীয় যে প্রশ্ন সেট সেটা আলোচনা করবো আজকে, এবং এর আগের যে সেট ছিল সেটা আমরা অলরেডি চ্যানেলে আপলোড করে দিই, তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নেবে। তো এটা আজকে পেজ নম্বর 724। সেখানে দেখো বিভাগ ক, খ এবং গ এর যে সমস্ত প্রশ্নগুলো আছে আমরা বিভাগ ক, খ, গ এই তিনটি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলে প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। আজকে যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে, এখানে মডেল কোশ্চেন পেপার 2, এখানে দেখো 15টা এমসিকিউটাই প্রশ্ন দেওয়া আছে। প্রথমে একের দাগের প্রশ্ন 15টা এমসিকিউটাই প্রশ্ন এখানে দেওয়া আছে। তো দেখো এখানে গ্রুপ এ এর মধ্যে যে প্রশ্নগুলো আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের উত্তর হিসেবে 4টি করে বিকল্প দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। তো একের দাগে একের প্রশ্নে কী বলা হয়েছে, কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটিকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়? কয়লা খনিতে জমে থাকা কোন গ্যাসটিকে জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়? দেখো ওজোন, মিথেন, ইথেন নাকি নাইট্রোজেন? সঠিক উত্তর অপশান বি অর্থাৎ মিথেন। পরের প্রশ্নে কী বলা আছে দেখো, আদর্শ গ্যাসের অণুগুলি গতিহীন হয় যে উষ্ণতায়, তা হলো? তো সেটা হবে এখানে 0K, তাহলে অপশান এ সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন বলা হয়েছে, একটি ত্রিপরমাণুক গ্যাসের বাষ্প ঘনত্ব 24, ওর পারমাণবিক গুরুত্ব কত? তার পারমাণবিক গুরুত্ব হবে 16, অপশান সি। 1.4 প্রশ্ন কী বলা হয়েছে দেখো, তাপ পরিবাহিতাঙ্কের মাত্রিয় সংকেত লেখো। তো এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশান ডি, সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন 1.5, সেখানে দেখো কী বলা হয়েছে, 1.5-এর প্রশ্নে বলা হয়েছে, কোনো সমতল দর্পণ তোমার দিকে 20 সেন্টিমিটার পার সেকেন্ড বেগে এগিয়ে এলে দর্পণ সাপেক্ষে তোমার প্রতিবিম্বের বেগ হবে কত? তো এখানে তোমাদের সঠিক উত্তর হবে, এটা তোমাদের ডবল হয়ে যাবে, অর্থাৎ 40 সেন্টিমিটার পার সেকেন্ড। পরের প্রশ্ন দেখো কী বলা হয়েছে, বিক্ষেপিত অবস্থায় কোন বর্ণের আলোর তীব্রতা সর্বনিম্ন? তো সেটা হবে লাল, অপশান ডি। তাহলে এই প্রশ্ন হয়ে গেল। এর পরের প্রশ্ন দেখো যেভাবে বলা হয়েছে, পরের প্রশ্নতে কী বলা হয়েছে দেখো, 1.7-এর প্রশ্নে কী বলা হয়েছে, কোনো বর্তনীতে 1 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠাতে গেলে কত তড়িৎ ক্ষমতা প্রয়োজন? কত তড়িৎ ক্ষমতা প্রয়োজন? তো এখানে হবে 1 ওয়াট, অপশান এ। এর পরের দেখো যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, কোনো পরিবাহীর দৈর্ঘ্য দ্বিগুণ করলে তার রোধাঙ্ক কী হবে? অপরিবর্তিত থাকবে, অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন বলা হয়েছে, নিউক্লিয় বিভাজনে যে নিউক্লিয়াসটি ব্যবহার করা হয় সেটি হলো 235U92। তাহলে এখানে অপশান এ হবে সঠিক উত্তর, ইউরেনিয়ামের এটা ব্যবহার করা হয়। প্রদত্ত কোণটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক? তো এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট প্রশ্ন বলা আছে, প্রদত্ত কোন হাইড্রোজেন ঘটিত যৌগটি তড়িৎযোজী প্রকৃতির? তো এখানে হবে NaH, অপশান সি সঠিক উত্তর হবে NaH। পরের প্রশ্ন 1.12 দাগের প্রশ্ন কী বলা আছে, কপার বিশোধনে অ্যানোড রূপে ব্যবহৃত হয় অবিশুদ্ধ কপার? অপশান এ হবে তোমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কী বলা আছে, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির সময় কোন অনুঘটকটি ব্যবহৃত হয়? তা হলো Fe চূর্ণ, অপশান সি। পরের প্রশ্ন, প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত? তো সেটা হবে Al2O3.2H2O, অপশান সি হবে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন 1.15-তে বলা আছে, যে যৌগটি ব্রোমিন ও কার্বন টেট্রাক্লোরাইড বিকারকের লাল দ্রবণকে বর্ণহীন করে না, তা হলো? তো এখানে হবে C2H6, অর্থাৎ অপশান এ হবে তোমাদের এখানে সঠিক উত্তর। তাহলে এখানে যে 15টা এমসিকিউটাই প্রশ্ন দেওয়া ছিল সেটা আমাদের হয়ে গেল। এরপরে দেখো গ্রুপ বি এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেখানে 21টা প্রশ্ন 1 নম্বর করে আমাদের 21 নম্বর নববিভাজন করা হয়েছে। তো এখানে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা এবার দেখে নেব। দেখো আমাদের প্রথম যে প্রশ্ন দেওয়া হয়েছে 2-এর দাগে কী বলা আছে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন বলা আছে, শূন্যস্থান পূরণ করো। প্রাকৃতিক সানস্ক্রিন বলা হয় ড্যাশ স্তরকে? প্রাকৃতিক সানস্ক্রিন বলা হয় ওজোন স্তরকে। তারপরে প্রশ্ন কি,
বায়োমাসের অন্তর্নিহিত শক্তিটি কি? বায়োমাসের অন্তর্নিহিত শক্তিটি কি? বায়োমাসের অন্তর্নিহিত শক্তিটি হলো মিথেন গ্যাস। বায়োমাসের অন্তর্নিহিত শক্তিটি হলো মিথেন গ্যাস। বায়োমাসের অন্তর্নিহিত শক্তি হলো মিথেন গ্যাস। অথবা দিয়ে প্রশ্ন ছিল, দেখো এলপিজি এর প্রধান উপাদান কি? এলপিজি এর প্রধান উপাদান হলো বিউটেন। এলপিজি এর প্রধান উপাদান হলো বিউটেন। পরের প্রশ্ন, পিভি ইকুয়ালস টু W/m ইন্টু RT সমীকরণটিতে এম এর একক কি? এই সমীকরণটিতে এম এর একক কি? এম এর একক হবে গ্রাম। এম এর একক হলো এখানে গ্রাম পার মোল। তারপরে যে প্রশ্ন ছিল, স্থির উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়? স্থির উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে কীভাবে পরিবর্তিত হয়? এটা কীভাবে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়? এটা হবে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। পরের প্রশ্ন ছিল সত্য বা অথবা মিথ্যা লেখো। তামার তাপ পরিবাহিতাঙ্ক লোহার তাপ পরিবাহিতাঙ্ক অপেক্ষা বেশি। এটা একদম ঠিক বলা হয়েছে, অর্থাৎ এটা সত্য বলা আছে। একটি প্রাকৃতিক আলোকীয় যন্ত্রের নাম লেখো। একটি প্রাকৃতিক আলোকীয় যন্ত্রের নাম হলো চোখের লেন্স। দেখো 2.7 প্রশ্ন কি বলা আছে? উত্তল বা অতল দর্পণের ফোকাসে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? যদি উত্তল দর্পণ হয়, উত্তল দর্পণে কি হবে? প্রতিবিম্ব f/2 তৈরি হবে। উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? f/2 দূরত্বে তৈরি হবে। আর অবতল দর্পণের ক্ষেত্রে কি হবে? অবতল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব অসীমে তৈরি হবে। আর পরের প্রশ্ন 2.8 কি বলা আছে? ফ্লেমিং এর বামস্থ নিয়মে তর্জনী দিয়ে কিসের অভিমুখ বোঝানো হয়? তর্জনী দিয়ে কিসের অভিমুখ বোঝানো হয়? তর্জনী দিয়ে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ বোঝানো হয়। চৌম্বক ক্ষেত্রের অভিমুখ বোঝানো হয়। নেক্সট প্রশ্ন, 12 BOT একক এর মান কত মেগাজুলের সমান? তো এই অঙ্কটা আমি এখানে দেখে দিই কীভাবে করবে তোমরা। 12 BOT সমান 12 ইন্টু 1000 ইন্টু 3600। এটা গুণ করলে তোমাদের আসে 432, তোমাদের হবে 5টা 0 হবে, এত জুল। এবং সেটাকে মেগাজুলে আমাদের বলতে বলেছে, মেগাজুল মানে এটাকে আমাদের আবার ভাগ করতে হবে, একের পরে এখানে 6টা 0 দিয়ে ভাগ করতে হবে, করলে যেটা আসবে 43.2 মেগাজুল। পরের প্রশ্ন কি বলা আছে? কোনো আহিত বস্তুর আধানের সর্বনিম্ন মান কত হতে পারে? কোনো আহিত বস্তুর আধানের মান সর্বনিম্ন কত হতে পারে? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। পরের প্রশ্ন, পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়? পারমাণবিক চুল্লিতে নিউক্লিয় বিভাজন বিক্রিয়ার সাথে শক্তি উৎপাদিত হয়। নিউক্লিয় বিভাজন পদ্ধতিতে বা নিউক্লিয় বিভাজন বিক্রিয়ায় শক্তি উৎপাদিত হয়। আলফা, বিটা ও গামা রশ্মিকে ভেদন ক্ষমতার সঠিক ক্রমানুসারে সাজাও। এভাবে তোমাদের সাজাতে হবে। কি বলেছে? রশ্মিকে ভেদন ক্ষমতা সঠিক ক্রমানুসারে সাজাও। এরপরে দেখো 2.11 প্রশ্ন, পারমাণবিক ব্যাসার্ধ অনুযায়ী ঊর্ধ্বক্রমে সাজাও। এখানে আমাদেরকে সাজাতে হবে পারমাণবিক ব্যাসার্ধ কেমন সেটা হিসেবে আমাদের পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজালে আমাদের এখানে হবে, এভাবে আমাদের তৈরি হবে। তো পারমাণবিক ব্যাসার্ধ ঊর্ধ্বক্রমে সাজালে আমাদের এটা হবে। নেক্সট প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। লিথিয়াম একটি তীব্র তড়িৎ ঋণাত্মক ধাতু। লিথিয়াম একটি
তীব্র তড়িৎ ঋণাত্মক ধাতু, এটা মিথ্যা। তড়িৎ ধনাত্মক ধাতু, এটা মিথ্যা। অথবা দিয়ে যে প্রশ্ন ছিল, পর্যায় সারণীর প্রথম কোন পর্যায়ে ধাতু, অধাতু ও ধাতুকর্ব 3 ধরনেরই মৌল বর্তমান? তো এটা হবে চতুর্থ পর্যায়ে। চতুর্থ পর্যায়ে। নেক্সট প্রশ্ন, একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যেটি যার জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে। এটা হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, প্লাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অলমায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড বিক্রিয়াটি লেখো। কি বলেছে? প্লাটিনাম ইলেকট্রোড ব্যবহার করে অলমায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড বিক্রিয়াটি লেখো। এই ক্যাথোড বিক্রিয়াটি তোমরা এভাবে লিখবে। দেখো 14 দাগের প্রশ্নটার ক্যাথোড বিক্রিয়াটা আমরা এখানে লিখে দিচ্ছি। দেখো ক্যাথোড বিক্রিয়াটি এটা হবে 4H প্লাস AQ এবং 4E প্লাস 4E, সেখানে 2H2, এটা স্টুডা গ্যাস আর এটা অ্যাকোয়াস। তো এটা হবে ক্যাথোডের বিক্রিয়া 14 দাগের প্রশ্নে। পরের প্রশ্ন, লোহার ওপর জিঙ্কের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণ হিসেবে কি নেওয়া হয়? তো লোহার উপর জিঙ্কের প্রলেপ দিতে জিঙ্ক ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণ হিসেবে নেওয়া হয়। জিঙ্ক ক্লোরাইড। জিঙ্ক ক্লোরাইড। পরের প্রশ্ন, সত্য বা মিথ্যা লেখো। পারদ তড়িৎ পরিবহন করে কিন্তু তড়িৎ বিশ্লেষ্য নয়। এটা সত্য। পরের প্রশ্ন কি বলা হয়েছে দেখো, বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় কোন যৌগ উৎপন্ন হয়? বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় নাইট্রোজেন ডাইঅক্সাইড তৈরি হয়। নাইট্রোজেন ডাইঅক্সাইড। নাইট্রোজেন ডাই অক্সাইড। পরের প্রশ্ন, অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 এর শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকটি কি? অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 শিল্প প্রস্তুতিতে এটাকে প্লাটিনাম চূর্ণ ব্যবহার করা হয় অনুঘটক হিসাবে। প্লাটিনাম চূর্ণ ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ করে ধাতু নিষ্কাশনের একটি উদাহরণ উল্লেখ করো। তড়িৎ বিশ্লেষণ করে ধাতু নিষ্কাশনের একটি উদাহরণ উল্লেখ করো। দেখো 2.18 থেকে যে প্রশ্ন ছিল তার উত্তর লিখবে কি, অ্যালুমিনার সঙ্গে ক্রায়োলাইট ও ফ্লুওস্পার মিশিয়ে 900 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে মিশ্রণটি গলে যায়। এরপর তার মধ্যে গ্রাফাইট তড়িৎদ্বারের মাধ্যমে তড়িৎচালনা করলে ক্যাথোডে অ্যালুমিনিয়াম উৎপন্ন হয়, Al2O3, এখানে 2Al3+ এবং 3O2 তো এটা হচ্ছে উদাহরণ তোমরা এখানে দিতে পারবে। এটা যে তড়িৎ বিশ্লেষণ করে ধাতু নিষ্কাশনের একটি উদাহরণ। তো এবং এটার ক্যাথোডের বিক্রিয়াটা তোমরা লিখে দিতে পারো। যদি ক্যাথোডের যে বিক্রিয়াটা যেটা হয় সেটা তোমরা লিখতে পারো, যে ক্যাথোডের বিক্রিয়া সেটা হলো 2Al3+ প্লাস 6E, সেখান থেকে 2Al, এটা হলো ক্যাথোডের বিক্রিয়া। তো এটা তোমরা চাইলে লিখে দিতে পারো ক্যাথোডের বিক্রিয়াটা। পরে প্রশ্ন দেখো, বলা হচ্ছে দার্শনিকের রুল কাকে বলে? জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের রুল বলে। ZNO, জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের রুল বলে। নেক্সট প্রশ্ন, এলপিজি সিলিন্ডারে দুর্গন্ধযুক্ত পদার্থ কি থাকে? এলপিজি সিলিন্ডারে দুর্গন্ধযুক্ত পদার্থ কি থাকে? সেটা হলো বিউটেন থাকে। IUPAC নাম লেখো। CH3, CH2, COOH। তো এটার IUPAC নাম যেটা হবে সেটা হলো প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক
অ্যাসিড। দেখো এখানে 3টে কার্বন আছে, ওই জন্য প্রোপ, 3টে কার্বন সেই জন্য প্রোপ হয়েছে প্রোপানোয়িক অ্যাসিড। পরে প্রশ্ন, সরলতম অ্যালকাইন কি ও এর আইইউপিএসি নাম লেখো। সরলতম অ্যালকাইন হলো অ্যাসিটিলিন। সরলতম অ্যালকাইন হলো অ্যাসিটিলিন। অ্যাসিটিলিন। তাহলে এখানে যে প্রশ্নগুলো ছিল 21টা প্রশ্ন, সেটা আমরা আলোচনা করলাম। এর পরের প্রশ্নগুলো দেখো। এরপরে আমাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে এখানে গ্রুপ সি এর মধ্যে প্রত্যেকটা প্রশ্ন মান 2, 9টা প্রশ্ন আছে, 18 নম্বর নবনির্বাচন করা হয়েছে। 3 দাগে বলা হয়েছে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন কি বলা হয়েছে দেখো, 3.1 বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণের 2টি উপায় লেখো। তো তোমরা লিখবে সমগ্র বিশ্ব জুড়ে উষ্ণতা বৃদ্ধির হার প্রশমিত করার জন্য বা বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণ করার জন্য কিছু উপায় উল্লেখ করা হলো। তো প্রথম লিখ, কাঠ, কয়লা, পেট্রোলিয়াম ইত্যাদি জীবাশ্ম জ্বালানি ব্যবহার যথাসম্ভব কমিয়ে বায়ুমণ্ডলে CO2 এর অতিরিক্ত যোগান কমাতে হবে। দ্বিতীয় তোমরা লিখতে পারো চোরাই কাঠ কাটা বন্ধ করতে হবে এবং বনভূমিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। তৃতীয় লিখতে পারো বনসৃজন করতে হবে, ফলে গাছপালা বায়ুমণ্ডল থেকে অধিক পরিমাণে CO2 শোষণ করবে। নেক্সট তোমরা লিখতে পারো 4 নম্বর পয়েন্ট, অপরিচালিত শক্তি যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটার শক্তি ইত্যাদির ব্যবহার বাড়াতে হবে। 5 নম্বর লিখতে পারো ক্লোরোফ্লোরোকার্বনের ব্যবহার কমাতে হবে, ব্যবহার বন্ধ করতে হবে। তো এগুলো তোমরা লিখতে পারো এই প্রশ্নের উত্তরে। পরের প্রশ্ন ছিল 3.2, সেখানে কি বলা আছে দেখো। 3.2 এর যে প্রশ্ন, সেই প্রশ্নটা আমাদের কি বলা আছে দেখো, যে এনটিপিতে কোনো গ্যাসের আয়তন 10 লিটার হলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও 750 mm চাপে গ্যাসটির আয়তন কত। তো এই অঙ্কটা আমাদের করতে হবে। দেখো 3.2 এর দিকে যে প্রশ্ন ছিল তার উত্তর আমরা কী করবো, এখানে পদার্থ দেওয়া আছে দেখো। P1 কত দেওয়া ছিল, আচ্ছা এখানে এনটিপিতে যেহেতু বলা ছিল, তো সেহেতু দেখো আমাদের P1 আমাদের 760 mm ধরে নিতে হবে, এনটিপিতে যেহেতু বলা ছিল সেজন্য। এবং T1টা আমরা ধরে নিতে পারবো 273 K, যেহেতু এনটিপিতে সেজন্য আমরা এগুলো লিখে নিতে পারবো। এবং V1 আমাদের বলা আছে 10 লিটার, ওখানে বলাই ছিল প্রশ্নতে V1 হচ্ছে 10 লিটার। তো এবার সেক্ষেত্রে আমাদের দেখো 27 ডিগ্রি তাপমাত্রা, অর্থাৎ T2 এ কখন 27 ডিগ্রি তাপমাত্রা T2 আমরা ধরে নিলাম। এবার 27 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটাকে আমাদের কেলভিনে নিয়ে যেতে হবে। কেলভিন নিতে গেলে 273 যোগ করতে হবে, তাহলে 300 K হয়ে যাবে T2 এর মান। এবং P2 কত আমাদের এখানে বলা ছিল দেখো প্রশ্নতে, এখানে 750 মিলিমিটার চাপে। তাহলে P2 হচ্ছে 750 mm এবং V2তে আমাদের বার করতে বলা হয়েছে। দেখো প্রশ্নতে তাই ছিল যে আয়তন কত হবে। আমরা জানি P1 V1/T1 সমান P2 V2/T2, সেখানে আমরা V2 এদিকে রাখলাম, বাকিটা এদিকে নিয়ে আসলাম। নেওয়ার পরে প্রত্যেকটার ভ্যালু বসে ক্যালকুলেট করলে আমাদের 11.14 লিটার আসবে উত্তর। তো আমরা এটা ক্যালকুলেটটা করে নেবে। তো এভাবে আমাদের অঙ্কটা করে নিতে হবে। দেখো পরে অথবা যে প্রশ্ন ছিল সেখানে বলা আছে চার্লসের সূত্র থেকে পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা প্রতিষ্ঠা করো। তো লিখবে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন V0 হলে চার্লসের সূত্র অনুযায়ী স্থির চাপে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটির আয়তন হবে VT = V0 × 1 + T/273। অতএব -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে, V - 273 = V0 1 - 273/273। আমাদের টেম্পারেচারটা ধরতে হবে, সেই জন্য টি এর জায়গায় বসানোর পরে দেখো প্রত্যেক টি এর জায়গায় -273 বসালাম, এখানে টি এর জায়গাটা বসালাম এবং এখানে টি এর জায়গায় বসানোর পরে ক্যালকুলেট করলে আমাদের আসবে কত, 0। সুতরাং চার্লসের সূত্র অনুযায়ী স্থির চাপে -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে। এই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। তো এটা আমাদের পরম শূন্য উষ্ণতা যে চার্লসের সূত্র থেকে এভাবে প্রমাণ করতে হবে বা যার সংজ্ঞা এভাবে প্রতিষ্ঠা করতে হবে। পরের দেখো 3.3 দাগে যে প্রশ্ন ছিল সেখানে কি বলা হয়েছে, 3.3 দাগের প্রশ্ন, একটি অবতল দর্পণ থেকে 25 সেন্টিমিটার দূরে অবস্থিত একটি বিন্দু বস্তু থেকে নির্গত আলোকরশ্মি দর্পণে আপতিত হয়ে দর্পণের প্রধান অক্ষের সমান্তরালভাবে নির্গত হয়। অবতল দর্পণটির বক্রতা ব্যাসার্ধ কত? অবতল দর্পণটির বক্রতা ব্যাসার্ধ কত? তাহলে দেখো এটা আমরা লিখতে পারি, আমরা জানি বক্রতা ব্যাসার্ধ R, বক্রতা ব্যাসার্ধ সমান 2 × ফোকাস দৈর্ঘ্য। বক্রতা ব্যাসার্ধ ফোকাস দৈর্ঘ্যের 2 গুণ হয়। এবার আমাদের ফোকাস দৈর্ঘ্য কত বলা আছে, 25 সেন্টিমিটার সমান আমরা
50 সেন্টিমিটার হবে। অতএব অবতল দর্পণটির বক্রতা ব্যাসার্ধ কত হবে? 50 সেন্টিমিটার। তাহলে অঙ্কটা আমাদের হয়ে গেল। এর পরের প্রশ্ন কী ছিল? অথবা দিয়ে কোনো উত্তল লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে 10 সেন্টিমিটার উচ্চতায় কোনো বস্তুকে রাখলে লেন্সটি থেকে 30 সেন্টিমিটার দূরে ওই বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। প্রতিবিম্বের উচ্চতা নির্ণয় করো। দেখো এই অথবা দিয়ে যে প্রশ্ন ছিল সেটা কীভাবে করব, সেখানে দেখো তো এখানে আমাদের উত্তল লেন্স 20 সেন্টিমিটার দূরত্ব 10 সেন্টিমিটার উচ্চতায় কোনো বস্তুকে রাখলে এত 30 সেন্টিমিটার দূরে বস্তুটি প্রতিবিম্ব হবে, প্রতিবিম্ব উচ্চতা নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে রৈখিক বিবর্ধন এম রৈখিক বিবর্ধন এম সমান সমান প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। প্রতিবিম্বের দূরত্ব ভি বাই বস্তুর দূরত্ব। এটা হচ্ছে রৈখিক বিবর্ধন প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। তো এখানে আমরা প্রতিবিম্বের দূরত্বটা বার করব। এখানে হচ্ছে কত? সেটা হলো 30 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব তৈরি হবে। এবং বস্তুর দূরত্ব কত? সেটা বলা আছে 20 সেন্টিমিটার। তাহলে এটা আমাদের কাটাকুটি করলে কত হবে? 1.5 সেন্টিমিটার। তাহলে রৈখিক বিবর্ধন কত আসলো? 1.5 সেন্টিমিটার। আবার আমরা রৈখিক বিবর্ধনকে এভাবে লিখতে পারি, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। এবং প্রতিবিম্বের উচ্চতা কত? আচ্ছা, রৈখিক বিবর্ধন কত আমাদের বার হতো? 1.5 সেন্টিমিটার। প্রতিবিম্বের উচ্চতা কত? প্রতিবিম্বের উচ্চতা আমরা জানি না, তো সেটা আমাদের বার করতে হবে। তাহলে উপরে যেমন প্রতিবিম্বের উচ্চতা তেমনই থাকবে, প্রতিবিম্বের উচ্চতা। এবং নিচে কি হবে? নিচে আমাদের 10 সেন্টিমিটার উচ্চতায় কোনো বস্তুকে রাখলে তাহলে বস্তুর উচ্চতা কত? 10 সেন্টিমিটার আমরা লিখে দিতে পারি। তাহলে পরের লাইনে আমরা কী লিখব? যে প্রতিবিম্বের উচ্চতা সমান সমান আমরা কী লিখব? 1.5 × 10। এটা আমরা গুণ করলে কত হবে? 15 আসবে। 15 সেন্টিমিটার। অর্থাৎ প্রতিবিম্বের উচ্চতা কত? 15 সেন্টিমিটার। তো আমাদের অঙ্কটা এভাবে করতে হবে। এখান থেকে অঙ্কটা যে আমরা জানি রৈখিক বিবর্ধন সমান এম, সেখানে প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, সেখানে প্রতিবিম্বের দূরত্ব লিখলাম 30 এবং নিচে বস্তুর দূরত্ব 20, সেটা কাটাকুটি করলে 1.5 সেন্টিমিটার আসে রৈখিক বিবর্ধন। আবার রৈখিক বিবর্ধনকে আমরা আরেকভাবে লিখতে পারি, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। রৈখিক বিবর্ধন কত আমাদের? 1.5 বার সেটা লিখেছি, এবং প্রতিবিম্বের উচ্চতা জানি না, সেটা এখানে আছে। বস্তুর উচ্চতা বলা আছে 10, সেটা লিখেছি। লেখার পরে গুণ করলে প্রতিবিম্বের উচ্চতা আসবে 15 সেন্টিমিটার। তাহলে এভাবে অঙ্কটা আমরা করে নেব। পরের প্রশ্ন দেখো কী বলা আছে, 3.4। পরবর্তী তড়িৎ প্রবাহ বলতে কী বোঝো? লিখবে কোনো পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের অভিমুখ যদি নির্দিষ্ট সময় অন্তর পর্যায়ক্রমে বিপরীতমুখী হয় তবে তাকে পরবর্তী প্রবাহ বলে। পরের প্রশ্ন C2H4 এর লুইস ডট গঠনের সাহায্যে যৌগটির রাসায়নিক বন্ধন ব্যাখ্যা করো। তো এটা আমরা করবে যে দুটি কার্বন পরমাণু এবং 4টি H পরমাণু সংযোগে ইথিলিন C2H4 অণু গঠিত হয়। এক্ষেত্রে দুটি কার্বন পরমাণু পরস্পরের মধ্যে দুটি ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে কার্বন কার্বন দ্বিবন্ধন সৃষ্টি করে। প্রতিটি কার্বন পরমাণু আবার অবশিষ্ট দুটি যোজক ইলেকট্রন ব্যবহার করে দুটি হাইড্রোজেন পরমাণুর প্রতিটি একটি ইলেকট্রনের সঙ্গে পৃথক পৃথকভাবে ইলেকট্রন জোড় গঠন করে। ফলে অণুটিতে কার্বন ডবল বন্ড কার্বন বন্ধনের C বন্ধনের পাশাপাশি 4টি CH বন্ধন উপস্থিত থাকে। তো এই যে এখানে যে বন্ধন এখানে দেওয়া আছে, এটা তোমরা দেখে নেবে।
তো এখানে C2H পরে লুইস ডট গঠন চিত্রের রাসায়নিক বন্ধন এভাবে তোমরা ব্যাখ্যা করবে এবং এর যে ছবি তোমরা এখানে তোমরা লিখবে এভাবে করে দেবে যে কার্বনের সাথে এখানে দেখো কীভাবে ইলেকট্রনগুলো শেয়ার করেছে, করে শেষে সমযোজী দ্বিবন্ধন কীভাবে তৈরি হচ্ছে সেটা এখানে দেওয়া আছে। তো তোমরা এভাবে পুরোটা উত্তরটা লিখে দেবে। পরে দেখো অথবা দিয়ে যে প্রশ্ন ছিল সেখানে কি বলা হয়েছে, লুইস ডট গঠনের সাহায্যে ক্যালসিয়াম ক্লোরাইডের গঠন দেখাও। তো এটা তোমরা লিখবে ক্যালসিয়াম ক্লোরাইড লুইস ডট গঠনের সাহায্যে ক্যালসিয়াম ক্লোরাইড গঠন দেখাও। তো লিখবে ক্যালসিয়াম ও ক্লোরিন পরমাণুর সর্বস্থ কক্ষে উপস্থিত ইলেকট্রন সংখ্যা যথাক্রমে 2টি ও 7টি। অতএব নিকটতম নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস পেতে হলে Ca ও Cl পরমাণুকে যথাক্রমে 2টি ইলেকট্রন বর্জন ও অতিরিক্ত 1টি ইলেকট্রন গ্রহণ করতে হবে। এখন ক্যালসিয়াম পরমাণু তার সবচেয়ে বাইরের কক্ষপথ থেকে 2টি ইলেকট্রন বর্জন করে Ca2+ আয়নে পরিণত হয়। 2টি ক্লোরিন পরমাণু প্রত্যেকে দুটি করে ওই বর্জিত ইলেকট্রন গ্রহণ করে Cl- আয়নে পরিণত হয়। একটি Ca2+ আয়ন ও 2টি Cl- আয়ন তড়িৎ আকর্ষণে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে CaCl2 অণু গঠন করে, তাই CaCl2 অণু তড়িৎযোজী। তো এর যে লুইস ডট গঠন চিত্র সেটা তোমরা এভাবে লিখবে যে Cl এর বাইরে এভাবে 7টা ইলেকট্রন থাকে বাইরের কক্ষপথে, আর Ca এর কটা থাকে বাইরে, 2টো ইলেকট্রন থাকে। CaCl2 আবার আর একটা ক্লোরিন পরমাণুর ঠিক সেমভাবে এরকম। তো এখানে 2টো ক্লোরিন পরমাণু বাইরের কক্ষপথে 7টা করে ইলেকট্রন আছে এবং Ca তার দেখো 2টো ইলেকট্রন বাইরের কক্ষপথে আছে। তো সেখান থেকে দেখো পরবর্তীতে যে এখানে একটা ইলেকট্রন আছে, এর যদি একে দান করে দেয় তাহলে ক্লোরিনের 8টা হয়ে যাবে, এবং এর যে এদিকে আর একটা আছে সেটা যদি এই ক্লোরিনকে দিয়ে দেয় তাহলে এখানেও ক্লোরিন 8টা হবে এবং Cl বাইরের কক্ষপথে কিন্তু 2 ইলেকট্রন আর থাকবে না। তাহলে এখানেও সেভাবে পরবর্তী দেখো কীভাবে পরিবর্তন হবে। এখানে এটা তৈরি হয়ে গেল, তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করলো তো সেহেতু নেগেটিভ মাইনাস চিহ্ন আসবে ওপরে, আর এখানে Ca এর 2টো ইলেকট্রন ত্যাগ করেছে ওই জন্য 2+ আসবে। সেমভাবে এদিকে আর একটা ক্লোরিন পরমাণু বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন করে নেবে। তো এটাই হচ্ছে লুইস ডট চিত্র, এভাবে তোমরা এটা এঁকে দিতে পারবে। পরে দেখো যে প্রশ্নটা ছিল সেখানে কি বলে 3.6 Na ও Na+ এর মধ্যে কোনটি বেশি সুস্থিত এবং কেন? Na+ বেশি সুস্থিত হবে, কারণ কি Na একটি ইলেকট্রন ত্যাগ করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়ন এর মধ্যে ইলেকট্রন বিন্যাস লাভ করে 2,8 10 বাইরের কক্ষপথে 8টা আছে, সেজন্য সে বেশি সুস্থিত হবে। তাই Na এর থেকে Na+ বেশি সুস্থিত। 3.7 প্রশ্ন কি বলা আছে দেখো, 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটে সমীকরণ সহ লেখো। তো এটা তোমরা লিখবে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের CaC2, এটা হলো ক্যালসিয়াম কার্বাইডের সংকেত, এর উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের ধূসর মিশ্রণ উৎপন্ন হয় যাকে নাইট্রোলিন বলে। তো এই CaC2 এবং N2 সেখানে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়ার পরে এটা নাইট্রোলিন তৈরি হবে। তো এই যে সমীকরণ সেটা এভাবে তোমরা দিয়ে দেবে। এবং এর পরের কথা দিয়ে যে প্রশ্নটা ছিল সেখানে কি বলা আছে, অথবা যে প্রশ্ন ছিল H2SO4 দ্বারা অলমিকিত পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S পাঠানো হলো, কি ঘটে রাসায়নিক সমীকরণ সহ ব্যাখ্যা করো। এই বিক্রিয়া দ্বারা H2S এর কোন ধর্মের প্রমাণ পাওয়া যায়। দেখো অথবা যে প্রশ্ন ছিল সেখানে এভাবে তোমরা লিখবে যে H2SO4 দ্বারা অলমিকিত কমলা বর্ণের পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S পাঠালে লবণটি বিজারিত হয়ে ক্রোমিক সালফেটে পরিণত হয়, ফলে দ্রবণের বর্ণ সবুজ হয়ে যায়। H2S নিজে জারিত হয়ে সালফারে পরিণত হয় এবং পটাশিয়াম সালফেট উৎপন্ন হয়। এর যে বিক্রিয়া সেটা এভাবে তোমরা লিখে দেবে। এবং এখানে কি বলা হয় দেখো, এই বিক্রিয়া দ্বারা H2S এর কোন ধর্মের প্রমাণ পাওয়া যায়। এই বিক্রিয়া দ্বারা H2S এর কোন ধর্মের প্রমাণ পাওয়া যায়। এই বিক্রিয়া দ্বারা H2S এর যে একটি বিজারণধর্মী গ্যাস তার প্রমাণ পাওয়া যায়। এর মাধ্যমে একটি যে H2S, এই বিক্রিয়া দ্বারা H2S এর কোন ধরনের প্রমাণ পাওয়া যায়। H2S এর বিজারণ ধর্মিতা
প্রকাশ পাওয়া যায়, প্রমাণ পাওয়া যায়। H2S বিজারণধর্মী গ্যাস, তার প্রমাণ পাওয়া যায়। তাহলে এই প্রশ্ন উত্তর এখানে হয়ে গেল। এর পরের যে প্রশ্ন ছিল সেখানে দেখো 3.8, সেখানে কি বলা আছে, এএলকে আত্মরক্ষায় সক্ষম ধাতু বলে কেন অ্যালুমিনিয়ামকে? উত্তর লিখবে কি, আর্দ্র বায়ুতে অ্যালুমিনিয়ামের ওপর অ্যালুমিনিয়াম অক্সাইডের একটি সূক্ষ্ম সাদা আস্তরণ পড়ে। এই আস্তরণ পড়ার জন্য বায়ু অ্যালুমিনিয়ামের সংস্পর্শে আসতে পারে না, ফলে আর বিক্রিয়া হয় না, তাই একে আত্মরক্ষায় সক্ষম ধাতু বলে। এর বিক্রিয়া 4Al+3O2, সেখান থেকে 2Al2O3। 3.9 প্রশ্নে কী বলা আছে, অ্যাসিটিলিনের 3.9 প্রশ্নে কী ছিল, অ্যাসিটিলিনের নিয়ন্ত্রিত হাইড্রোজিনেশন বিক্রিয়ার সমীকরণ লেখো। 3.9 থেকে প্রশ্ন উত্তর তোমরা লিখবে যে নিকেল প্লাটিনাম বা প্যালাডিয়াম অনুঘটকের উপস্থিতিতে অ্যাসিটিলিন প্রথমে এক অণু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে ইথিলিন এবং পরে আর এক অণু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে ইথেন উৎপন্ন করে। তখন এখানে এই সিঙ্গেল ওয়ান সি ট্রিপল বন্ড সি সিঙ্গেল বন্ড H প্লাস H2, সেখানে প্যালাডিয়ামে সেখানে প্লাটিনাম এর উপস্থিতিতে H2C ডবল বন্ড CH2 এবং তারপর আবার H2CH3 ডবল বন্ড CH2 প্লাস এই আবার এক হাইড্রোজেনের সাথে যুক্ত হবে, সেখানে আবার প্লাটিনামের উপস্থিতিতে CH3 সিঙ্গেল বন্ড CH3 এভাবে উৎপন্ন হয়। তো এই যে এটা যে অ্যাসিটিলিনের নিয়ন্ত্রণে হাইড্রোজেনেশন বিক্রিয়ার সমীকরণ এটা। তো এভাবে তোমরা এটা লিখে দেবে। দেখো অথবা যে প্রশ্ন ছিল সেখানে বলা আছে মিথেনে কার্বনের 4টি যোজ্যতা কীভাবে বিন্যস্ত থাকে। এখানে 3.9 অথবা দিয়ে প্রশ্ন ছিল, ভ্যান্ট হপ এবং লাবেলের মতবাদ অনুযায়ী কার্বন পরমাণুর 4টি যোজ্যতা ত্রিমাত্রিক ক্ষেত্রে এমনভাবে বিন্যস্ত থাকে যাতে যে কোনো দুটি যোজ্যতার মধ্যবর্তী কোণে মান এত হয়, এবং এই রকম বিন্যাসের ফলে মিথেন CH4 অণুতে সমযোজী বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়গুলি পরস্পর থেকে সর্বোচ্চ দূরত্বে অবস্থান করে। এই অবস্থায় ইলেকট্রন জোড়গুলির মধ্যে পরস্পরের প্রতি বিকর্ষণ বল সবচেয়ে কম হয়, তাই মিথেন অণু বেশি স্থায়ী হয়। এবং এর তোমরা 3টে পয়েন্ট লিখতে পারো যে কার্বনের 4টি যোজ্যতা কখনোই এক সমতলে থাকে না। একটি কাল্পনিক সমচতুস্থলকের কেন্দ্রে কার্বন পরমাণু অবস্থান করলে ওর 4টি যোজ্যতা চতুস্থলকের 4টি শীর্ষবিন্দুর দিকে প্রসারিত থাকে এবং কার্বন পরমাণুর যে কোনো দুটি যোজ্যতার মধ্যবর্তী কোণের মান এত হয়। তো এটা আঁকতে পারো তোমরা, এটা এখান থেকে দেখে নেবে। দেখো এর যে মধ্যবর্তী কোণের মান এত এবং কার্বনের সমচতুস্থলিকীয় মডেল, এবং সেটাকে এখান দিয়েই যে মিথেনের কার্বনের 4টি যে যোজ্যতা কীভাবে বিন্যস্ত থাকে সেটা এইভাবে তোমরা লিখে দিতে পারবে এগুলো। তাহলে দেখো এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল এই মডেল সেট 2 নম্বরে ক্লাস 10-এর রায়মার্টিন প্রশ্নচিত্রে, সেখানে বিভাগ ক, খ এবং গয়ে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তো তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং চ্যানেলে যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলের বা পরবর্তী মডেল সেটের প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং।